গুরুত্বপূর্ণ একটা খবরে নজর রাখবো। নীতি আয়োগের মানচিত্রে বিতর্ক। নীতি আয়োগের মানচিত্রে বাংলার স্থান বদল। দেখুন সেই মানচিত্রের ছবিটা দেখাচ্ছি। নীতি আয়োগের মানচিত্রে বিহারের জায়গায় বাংলা। বাংলা সম্পর্কে রিপোর্ট প্রকাশ নীতি আয়োগের রিপোর্টের একেবারে প্রচ্ছদেই এই মানচিত্র গলদ। মানচিত্র বিভ্রাট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল। আর নীতি আয়োগের এই মানচিত্র বিভ্রাট নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগকে ক্ষমা চাওয়ার দাবি মমতার। নীতি আয়োগের মানচিত্রে বাংলার স্থান বদল। আয়োগের মানচিত্রে বিহারের জায়গায় যেভাবে বাংলাকে দেখানো হয়েছে তারই প্রতিবাদ জানিয়ে নীতি আয়োগকে চিঠি মুখ্যমন্ত্রী। মানচিত্রে গলদ, বাংলাকে অসম্মান, মুখ্যমন্ত্রীর পোস্ট। আর এই নিয়েই কথা বলবো, আবির রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। আবির, নীতি আয়োগের মতো এত গুরুত্বপূর্ণ একটা সংস্থা, সেখানে এইরকম একটা মারাত্মক ভুল, যেখানে বিহারকে দেখানো হচ্ছে বাংলা বলে, এবং খোদ মুখ্যমন্ত্রী তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। এবং এই ভুলটা প্রকাশ্যে আসার পর অনেকটা সময় তো কেটে গেছে। নীতি আয়োগের পক্ষ থেকে কোনো রকম ভুল স্বীকার বা কোনো রকম বক্তব্য কিছু পাওয়া গেছে কি? দেখো, প্রতিবেশী দুই রাজ্যের সামাজিক, অর্থনৈতিক এবং ভৌগোলিক অবস্থার মধ্যে একাধিক ফারাক রয়েছে, এবং ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়, বিহারের অবস্থান কোথায়, সে বিষয়ে সকলেই সম্যক অবহিত রয়েছে। সেখানে নীতি আয়োগের মতো একটি সংস্থা, তারা কি করে, যাদেরকে বলা হয় প্রিমিয়াম একটি সংস্থা, তারা কি করে এই ধরনের ভুল করলো তা নিয়েই প্রশ্ন রয়েছে। এবং তোমার সঙ্গে এই মুহূর্তে যখন কথা হচ্ছে তার আগে অন্তত 5 ঘন্টার মতো বেশি সময় পেরিয়ে গিয়েছে যখন থেকে দেশ জুড়ে এই মানচিত্র বিতর্ক নিয়ে চর্চা চলছে। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেমন পোস্ট করা হয়েছে, তাদের একাধিক নেতা, সাংসদ তারা যেমন পোস্ট করেছেন, স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নীতি আয়োগের নজরে আসার উচিত। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি বা সরকারিভাবে নীতি আয়োগের তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিষয়ে কি করে এই ভুলটি হলো এবং ভুল শুধরানোর কি অবস্থা, সেই প্রসঙ্গে কিছু উল্লেখ করা হয়নি। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নীতি আয়োগকে একটি চিঠি পাঠানো হয়েছে, এবং সেই চিঠিতেও পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে নীতি আয়োগের মতো একটি সংস্থার ক্ষেত্রে এই ধরনের ভুল কি করে মেনে নেওয়া যেতে পারে। এটা ঠিক যে নীতি আয়োগের মতো সংস্থার যে কাজ বা নীতি আয়োগের যে গুরুত্ব, সেই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন এর আগে শাসক দল তৃণমূল কংগ্রেস তুলেছে। প্ল্যানিং কমিশনকে সরিয়ে দিয়ে নীতি আয়োগ আনার যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। আবার এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়ে অভিযোগ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার বিভিন্ন সময় অভিযোগ থাকে যে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লু দিয়ে শুরুর কারণে তাকে অনেক পরে বলতে দেওয়া হয়। এই ধরনের অভিযোগ তো এর আগেও ছিল। কিন্তু কখনো একটি রাজ্যের মানচিত্রে তার যে অবস্থান, দেশের মানচিত্রে, সেখান থেকে বদলে অন্য জায়গাতে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তা নিয়ে সকলেই সরব। এবং মুখ্যমন্ত্রীও তার চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে নীতি আয়োগের তরফ থেকে এই বিষয় নিয়ে ক্ষমা চাওয়া হোক, তারা দ্রুত গোটা বিষয়টিকে শুধরে নিক, এবং কি করে এই ধরনের ভুল হলো তার একটা সম্পূর্ণ ব্যাখ্যা তাদের তরফ থেকে দেওয়া উচিত। ফলে স্বাভাবিকভাবেই সকাল থেকেই এই গোটা বিষয়টিকে ঘিরে রাজনৈতিক তরজা জোর কদমে শুরু হয়েছিল, এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার আক্রমণ শানানো হচ্ছিল। এবার মুখ্যমন্ত্রী এই চিঠি দিয়েও কার্যত নীতি আয়োগের যে ভূমিকা, সেই ভূমিকার তীব্র তিনি সমালোচনা করেছেন। তবে এখনো পর্যন্ত নীতি আয়োগের তরফ থেকে পরিষ্কার করে এই সংক্রান্ত কোন উত্তর বা ব্যাখ্যা কি করে এই ভুলটি হলো তা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ আবির। অসম থেকে কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিশ, আর এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি নিশানা করেছেন অসমের বিজেপি সরকারকে। এনআরসি ইস্যুতে বিজেপি বিরোধীদের একজোট হওয়ারও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ পুরুষ ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা, কখনো অসমে পাই রাখেননি। কোচবিহারের দিনহাটার সেই উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। নোটিশে তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার অভিযোগ তোলা হয়। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,
আমি হতবাক এবং অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ ধরিয়েছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটি গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এরপর সরাসরি অসমের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটাই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী। এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে। গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা। তার হুঁশিয়ারি, এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারা অত্যাচার চালাচ্ছেন, মানসিক নির্যাতন চালাচ্ছেন, ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন বাঙালিদের মনে। এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। সব বাঙালিকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মুখ্যমন্ত্রী সরব, পাশে দাঁড়ালো রাজ্য। উত্তম কুমার ব্রজবাসীর হাতে তুলে দেওয়া হলো জাতিগত শংসাপত্র। এসসি সার্টিফিকেট হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে, কোথাও কি একটু আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? ভরসা তো দিল এখন বর্তমান। আপনি কি আশ্বস্ত আছেন? একটু চিন্তা কমেছে। এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সব থেকে বেশি সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মানুষকে বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। যে রাজ্যের সব থেকে বেশি এনআরসি বিরোধিতা, সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। বিষয়টা ভীষণ গুরুতর এবং আমার কাছে মনে হয়েছিল একটা ষড়যন্ত্রমূলক বিষয়, একটা অন্যায় ঘটনা। এত অঞ্চলের সব থেকে পুরনো বাড়ি তাদেরই, তারা এখানকার ভূমিপুত্র। আমি এটা মনে করি না শুধু এই উত্তম ব্রজবাসীর কাছে এই চিঠিটা এসছে, এই থ্রেডটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই থ্রেডটা এসছে। একটা অশনি সংকেত। এটার বিরুদ্ধে একসঙ্গে যেমন প্রতিবাদ হওয়া উচিত এবং এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। বহু যুগ ধরে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠানোয় হতবাক তার আত্মীয় থেকে প্রতিবেশী সবাই। 1966 সালের ভোটার লিস্টে জলজল করছে উত্তম কুমার ব্রজবাসীর বাবার নামও। এরপরেও উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ। এর প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী। উত্তম কুমারের পাশে দাঁড়ালো রাজ্য। তার হাতে তুলে দিল জাতিগত শংসাপত্র, যা এনআরসি নোটিশের বিরুদ্ধে তার কাছে বড় হাতিয়ার। এসসি সার্টিফিকেট হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে, কোথাও কি একটু আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? ভরসা তো দিল এখন বর্তমান। আপনি কি আশ্বস্ত আছেন? একটু চিন্তা কমেছে। দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে আটক করার এই ধারা যেন অব্যাহত। এবার ওড়িশায় আটকে নদিয়ার 23 জন পরিযায়ী। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে অভিযোগ সাংসদ মহুয়া মৈত্র। 23 জনকে দ্রুত ফেরানোর দাবি জানিয়েছেন মহুয়া মৈত্র। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, বারবার ঘটছে এই ধরনের ঘটনা, বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে আটক করে রাখা হচ্ছে। এবার এই যে 23 জনকে আটক করা হলো, কি তাদের ফিরিয়ে আনার কি বন্দোবস্ত করা হচ্ছে, কি উদ্যোগ? দেখো, রাজ্য প্রশাসনের তরফ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সকালবেলায় খবর প্রকাশ্যে আসার পর কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের তরফ থেকেও তাদের যে প্রামাণ্য যে নথি তাও পাঠানো হয়, যদিও এখনো পর্যন্ত কোনো সদুত্তর তাদের কাছ থেকে পাওয়া যায়নি।
এবং শাসক দলের তরফ থেকে অভিযোগ এবং রাজ্যের তরফ থেকে একাধিকবার অভিযোগের সুরে এই কথাটি বলা হয়েছে যে তারা বারবার ধরে আবেদন করছেন বিভিন্ন রাজ্যগুলির কাছে, তারা প্রশাসনিক তরফ থেকে যথেষ্ট রকমের নিশ্চিত করার জন্য যে ধরনের নথি দরকার সেগুলো পাঠাচ্ছেন, তারপরেও যেভাবে আটকে রাখা হচ্ছে এর পিছনে তারা রাজনীতির অঙ্ক খুঁজছেন। কিছুদিন আগে তুমি জানো রাজস্থানে, তার আগে দিল্লিতে, উত্তরপ্রদেশে এবং উড়িষ্যাতে গত কয়েক মাসে বারবার ধরে এই ধরনের গোটা ঘটনা ঘটে চলেছে। এবং আজকেও এই পরিস্থিতি নিয়ে যখন মহুয়া মৈত্র তিনি যেটা উল্লেখ করেছেন, সেখানে তার বক্তব্য হচ্ছে যে যতদিন পর্যন্ত নবীন পট্টনায়কের সরকার সেখানে ছিল তখন এই ধরনের পরিস্থিতি ছিল না। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে তার যেটা অভিযোগের যে জায়গা, যে পালা বদলের পরই বারবার এই ধরনের ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে। এবং এর আগেও মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে বাংলা বলাটা কি কোথাও কি অপরাধ হয়ে দাঁড়াচ্ছে? যদি গিয়ে বাংলা বলাটা অপরাধ হয়ে দাঁড়ায় তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে পরিষ্কার করে জানানো। কিন্তু যারা নির্মাণ শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিকের যারা কাজ করার জন্য বিভিন্ন রাজ্যে যায়, এই রাজ্যে তো বহু মানুষ অন্য রাজ্যগুলি থেকে কাজ করতে আসেন, তখন তো ভাষার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার কথা উল্লেখিত হয় না। কিন্তু এক্ষেত্রে বাংলা ভাষা বলার ক্ষেত্রে এই ধরনের সমস্যা কোথায়? তাহলে এর পিছনে রাজনীতির অঙ্কটা কি, সেই বিষয় নিয়ে তোপ দাগছে হচ্ছে শাসক দল এবং গোটা বিষয়টা নিয়ে প্রশাসনিক স্তরে রাজ্যগুলির ভূমিকা নিয়ে কিছুটা হলেও অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে রাজ্য প্রশাসনিক আধিকারিকরাও। ধন্যবাদ আদির। আমার লোকসভা এলাকা কৃষ্ণনগরের পানিঘাটা অঞ্চল, কালীগঞ্জ ব্লকের পানিঘাটা অঞ্চলের মির্জাপুর গ্রাম থেকে 23 জন পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যার ঝারসুগুড়া জেলার ওরিয়েন্ট পুলিশ স্টেশনের অধীনে কাজ করতে গিয়েছিল সেই এলাকায়, তাদের এখন ইল্লিগাল ডিটেনশন, বেআইনিভাবে তাদের ধরে নিয়ে গিয়ে একটা জিজ্ঞাসাবাদের ঘরের মধ্যে তাদের বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। টোটাল বাংলার 440 জনকে রাখা হয়েছে, তার মধ্যে 23 জন আমাদের কৃষ্ণনগর লোকসভার। এদের প্রত্যেকেরই কাছে আধার কার্ড রয়েছে, এপিক ভোটার কার্ড রয়েছে, তা সত্ত্বেও তাদের এইভাবে বেআইনিভাবে বন্ধ করে রাখা হয়েছে। 24 বছর নবীন পটনায়কের বিজেডি সরকার ছিল উড়িষ্যায়, কোনোদিন এরকম ঘটনা ঘটতো না। 1 বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে। বাংলা বললেই বাংলাদেশি, বাংলায় কথা বলায় ফের বাংলাদেশির তকমা এবং ওড়িশায় আটকে রয়েছেন বীরভূমেরও 2 পরিযায়ী। ব্রজরাজনগরে আটক মুরারইয়ের শ্রমিক, ঘটনায় চিন্তায় পরিযায়ী শ্রমিকের পরিবার। কি বলছেন তারা, আমরা কথা বলবো। অক্ষয় রয়েছেন আমার সঙ্গে। অক্ষয়, এই যে 2 পরিযায়ী শ্রমিক যাদের ওড়িশায় আটক করে রাখা হয়েছে বাংলাদেশি তকমা দিয়ে, এরা কি এদের কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড দেখাতে পারেন? এদের পরিবার কতটা আশাবাদী ফিরিয়ে আনার ব্যাপারে? অক্ষয়ের সঙ্গে আবারও যোগাযোগ করছি আমরা। অক্ষয়, কি জানা যাচ্ছে এই 2 জন শ্রমিক, পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে গিয়ে ওড়িশায় আটক হয়েছেন, বাংলাদেশি তকমা দিয়ে যাদের আটক করে রাখা হয়েছে, তাদের পরিবারের কি বক্তব্য? তারা কতদিন ধরে এই রাজ্যে বসবাস করছেন? তাদের সঙ্গে কি প্রয়োজনীয় কাগজপত্র ছিল না ওই 2 শ্রমিকের সঙ্গে? দেখো, তোমার জানি রাখি, পাইকর থানার কাশেমনগরের বাসিন্দা সাইফুল শেখ ও কালিকাপুর গ্রামের রফিকুল শেখ, তারা দিন 10 আগে উড়িষ্যার যে ব্রজরাজনগর সেখানে রাজমিস্ত্রির কাজে গেছিল এবং গত 2 দিন আগে তাদেরকে উড়িষ্যা পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করেছে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে, তেমনটাই পরিবারের অভিযোগ। এবং গতকালকেই আমরা তুলে ধরেছিলাম পাইকর থানা এলাকার 8 জন শ্রমিক, তাদেরকেও ঠিক একই জায়গাতে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে।